হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ঘড়িতে বাজে এখন 7:30। কালকে মাকে বলেই রেখেছিলাম আজকে একটু সকাল সকাল ডাকতে। আর দেখো, ঘুম থেকে উঠে মুখ ধুয়েই আজকে চলে এসেছি একদম রান্নাঘরে। সকালবেলা শুধু একটুখানি চা খেয়েছি, ড্রাই ফ্রুটগুলো খাইনি, এখনও খাবো। ভাবলাম ঘুমের নেশা কাটানোর জন্য সবথেকে মোক্ষম জিনিস হচ্ছে চা। চা দিয়ে দুটো বিস্কুট দিয়ে খেলাম, তারপরে এখানে দেখো রান্না বসাচ্ছি। আজকে একটু সকাল সকাল রান্না বসাচ্ছি, সকালের টিফিনটাই বানাচ্ছি। একটু সকাল সকালই বসিয়েছি কারণ মা যাবে সুগার পরীক্ষা করতে। আর তাই ভাবি আগে একটা সময় মাকে নিয়ে এই ডাক্তার ওই ডাক্তার কত না ছোটাছুটি করেছি। আর আজকে চোখের ওপরে দেখেও কোনো উপায় নেই, মা একা একাই সব জায়গায় যাতায়াত করে। ভগবান করুক মা যেন এরকম সুস্থই থাকে, কারণ সত্যি কথা বলতে সবাই সবার কাজে ব্যস্ত, জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আর আমার পরিস্থিতি তো দেখতেই পারছো। তো দিদির যাওয়ার কথা ছিল, ওদিকে গুলুরও আবার শরীরটা খারাপ, সেই কারণে দিদিও যেতে পারেনি। তো মা যাবে সুগার পরীক্ষা করতে, তো সেই কারণে গতকালকেই মাকে দিয়ে সবজি কাটিয়ে রেখেছিলাম যে সকাল সকাল উঠে আমি রান্না করে দেবো। মাই করতে চেয়েছিল, আমি বললাম না, তুমি তো এতগুলো ঘরের কাজ করবা, তো তারপরে আবার তোমার দেরি হয়ে যাবে, আমি উঠে বানিয়ে দেব। কি বানাই করতে করতে কালকে রাত্রেই ভেবেছিলাম যে ডালিয়া করব, সব সবজি দিয়ে ডালিয়া করব। আর আজকের ডালিয়াটা না শুধু মুগ ডাল দিয়ে করিনি, মুগ ডাল আর মুসুরির ডাল মিশিয়ে করেছি। বেশ ভালোই লাগে, আমি এইভাবে ডালিয়া কোনোদিনও করিনি। আমি তো মুগ ডাল দিয়েই সবসময় করি, আর মা বলে কি মুসুরির ডাল মিশিয়ে দিবি, ভালো হয় খেতে। কালকে রাত্রিবেলায় মা বলে রেখেছিল, ওইভাবেই করেছি। আজকে খুব সুন্দর হয়েছিল খেতে, জানো তো। ওদিকে বসিয়ে দিলাম ডালিয়াটা। মা 8:30টার সময় বেরাবে, তো ভাবলাম 7:30 বাজে বসিয়ে দিই, ওটা আস্তে আস্তে হতে থাক, তারপরে আমিও আস্তে ধীরে কাজগুলো সারি। সত্যি কথা বলতে এত শরীরটা এখন খারাপ লাগছে, কি বলবো তোমাদের, কাজকর্মের না সেরকম আর এনার্জিই পাচ্ছি না। আর পেট এত ভার হয়ে গেছে, পুরো পেট যেন নিচের দিকে নেমে আসছে। আর আমার মনে হয় এত কষ্ট হচ্ছে ওঠা বসা করতে, মানে খুব কষ্ট পাচ্ছি। তো সেই কারণে না আর এখন আর কিছু করতে ইচ্ছে করে না, জানো তো। সময় যত এগিয়ে আসছে না, মনে হচ্ছে চুপ করে শুয়ে থাকি। এতদিন তোমরা সবাই বলেছো দিদিভাই এইভাবে কাজ করো না, আমার আশেপাশের লোকও সবাই বলে এইভাবে কাজ করো না। তো তখন না মনের জোর নিয়ে করতাম, সত্যি কথা বিশ্বাস করো। আর এখন যেন যত সময় যাচ্ছে না, মনের জোরটা কোথায় হারিয়ে ফেলছি, মানে আর শরীর দিয়ে পারছি না করতে। আর এই যে 2 দিন পর পর এরকম একটু পরিশ্রম হয়েছে, ঘরদোর ঝাড়াঝাড়ি হয়েছে, পরিশ্রম হয়েছে, আর শরীরটাও সেরকমভাবে জুতের লাগছে না। মনে হচ্ছে চুপ করে শুয়ে থাকি। আর সারা রাত ঠিক করে ঘুম হয় না, তো সকালবেলার থেকে উঠতেই ইচ্ছে করে না, শরীরটা যেন ম্যাচ করে। তারপরেও একটু কাজকর্ম তো করতে হয়। দেখো এইটুক তো টুকিটাকি কাজকর্মগুলো সংসারের করতেই হয়। মার সব কাজগুলো পারলেও এই গোছাগুছির কাজগুলো তো আমাকে একটু গুছিয়ে দিতে হয়। তো মা সকালবেলায় জামা কাপড় ছিল কতগুলো টুকিটাকি আমাদেরগুলো, সেগুলো ধুয়েছে, ঠাকুরে বাসন মেজেছে, ওদিকে সমস্ত জল ঠল ভরে রাস্তা টাস্তা সব ঝাঁট দিয়ে দিয়েছে। দেখোই তো, এখন তোমাদের ভিডিও আমি ওইদিকে দেখাই না, কারণ আমি ওই কলপাড়ের সেরকমভাবে কিচ্ছু কাজ করি না, সব মা করে। তো সেই কারণে তোমাদের ওইভাবে আর ভিডিও দেখাতেও পারি না, কি দেখাবো। আর এদিকে দেখো আমি সমস্ত গায়ের চাদরগুলো ওই যে দরজার সামনে দেখেছো, প্রায় 4-5টা চাদর আছে ওখানে, 6খানা চাদর কাচাবো আজকে। তো সব নিচে নামালাম। দিদিকে কালকেই বলে রেখেছিলাম যে ঘরদোর ঝাড়াঝাড়ি হবে, দিদি অনেক জামা কাপড় বেরাবে, তুমি একটুখানি কেচে দিও। তো দিদি বলেছিল ওয়েদার ভালো থাকলে ভিজিয়ে দিতে। আর সকালবেলার থেকেই তো দেখলাম ওয়েদারটা একদম ঠিকঠাক। বসিয়ে দিয়েছিলাম গরম জল, মানে ডালিয়াটা নামিয়ে তারপরে ওই দেখো ইন্ডাকশনের জল বসিয়েছি 1 গামলা। তো এদিকে ডালিয়াটা হচ্ছে আস্তে আস্তে, আর আমি এদিকে টুকিটাকি রান্নাঘর গোছানো, টেবিল পরিষ্কার করা, মোটামুটি গোছানোর কাজগুলো আস্তে ধীরে করে নিচ্ছি। তারপরে উঠলো তোমাদের দাদাভাইও উঠে গেছে তাড়াতাড়ি, চা ঠা খেলো, তারপরে একটা কাজ করতে বসেছে। দেখো এটা আমার খুব ঘৃণা লাগে, জানো তো। তো এইখানে তোমাদের আগের যে শিং মাছ নিয়ে এসেছিলো আর মাগুর মাছ নিয়ে এসেছিলো, ওটা আমার দিদি পরিষ্কার করে দিয়ে গেছিলো। কিন্তু এইবার তো আর দিদি আসতে পারেনি, তো আমি বলেছিলাম খাবোই না, তো কারণ ওই কালো কালোগুলো না উঠলে আমি খাবো না। তো সকালবেলা দেখি মাকে নাকি তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেই বলেছে ফ্রিজ থেকে মাছটা বার করে দিতে। মাছটা একটু বরফ ছাড়তেই তোমাদের দাদাভাই ওই রাস্তাটাকে একটু ধুয়ে নিয়েছে ভালো করে, তারপরে ওটার মধ্যে ঘষে ঘষে ওই শিং মাছের গায়ের পুরো কালো ভাবগুলো তুলে দিয়েছে।
আর দেখো রোদ্দুরটা দেখতে কি ভালো লাগছে না, পুরো মনে হচ্ছে একদম পুজো। মা তো এই টুকিটাকি জামা কাপড়গুলো কেচেছিল, আমি আবার সব ধুয়ে দিয়েছিল, মানে আমি সব মেলে দিলাম ঠিক মতো। আর এদিকে সব তার ফাঁকা রাখলাম, কারণ এদিকে ভেজানো হবে জামা কাপড়। মার স্নান হয়ে গেছে, বাজে এখন এই 8:15 মতো। মা এখন রেডি হচ্ছে, মাকেও আমি খাবারটা গুছিয়ে দেব। আর তার মাঝখানে এই দেখো জামা কাপড়ও আমি ভিজিয়ে তোছি, কিন্তু এখন চেপে আর বালতির মধ্যে ঢোকাতে পারি না। এক বালতিও এখনও জামা কাপড় হয়নি, তো তোমাদের দাদাভাই দেখো চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছে, কারণ 4টে বিছানার চাদর দিয়েছি, এই হলুদটা নিয়ে 5টা বিছানার চাদর, ঘরের পর্দা টর্দাগুলো সব দিয়েছি। আর ওই যে নিচেরগুলো দেখতে পাচ্ছ ওগুলো রেখেছি। আজকে এক বালতির একটু বেশিই হয়ে গেছিলো, আলাদা করে গামলায় রেখেছিলাম। তবে দিদি আমার থেকে এক বালতির টাকাই নিয়েছে, জানো তো। আমি বলেছিলাম দিদিকে আর 50 টাকা বেশি দিয়ে দেবো খানি, তো তুমি এই কটাও কেচে দাও। তো দিদি বললো আর টাকা লাগবে না, তুমি আমাকে এই কটা দাও, আমি ধুয়ে দেবো। যাই হোক, ভিজিয়ে তো রাখলাম। দিয়ে তোমাদের দাদাভাই রেডি হলো, তোমাদের দাদাভাইকেও দিলাম ডালিয়া আর ডিম সেদ্ধ, ও খেয়ে গেল। আর মা হচ্ছে খাবার নিয়ে গেল, ডালিয়া আর ডিম সেদ্ধ মাকে দিয়েছি, মা খাবার নিয়ে গেল, কারণ সুগার পরীক্ষা একটা খালি পেটে হবে, একটা ভরা পেটে। এবার মা কতবার যাতায়াত করবে, সেই কারণে মাকে একেবারে খাবারটা দিয়ে দিলাম। বললাম ওখানে আগে খালি পেটের রক্তটা দিয়ে দেবে, তারপরে বসে ওখানে খেয়ে ঘন্টা দেড়েক মতো ওখানে থেকে আবার তারপরে রক্তটা দিয়ে তারপরে একেবারে আসবে। আসা যাওয়ার যেহেতু অসুবিধা, বারবার গাড়ি ভাড়া খরচা হবে, সেই কারণে মা ওখানেই বসে থাকবে। মা চলে যাওয়ার পর তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল, মনাও পড়তে চলে গেল, আর আমারও মোটামুটি ঘরদোর ম্যাক্সিমাম গোছানো হয়ে গেছে। তো এখন খেতে নিয়েছি আমি ছাতুটা। সকালবেলায় ওই চা বিস্কুট খেলাম বললাম না, তারপরে খেয়েছিলাম ওই ড্রাই ফ্রুটগুলো কিছু ভেজানো ছিল, কাজ করতে করতে ওগুলো খেলাম। তারপরে এখানে গুলিয়ে নিয়েছি ছাতুটা খেতে আমার না সবথেকে ভালো লাগে। কেন বলো তো, অল্প খাবার মানে অল্প ছাতুটা নিই, পেটটা অনেকক্ষণ ভরা থাকে, আমার কোনো কষ্ট হয় না। ভাত বলো রুটি বলো ডালিয়া বলো যাই খাই, অল্প খাবার খেলেই এখন এত কষ্ট হচ্ছে, খাবার খেয়ে যেন আর নড়াচড়াই করতে পারি না। প্রথম থেকেই ভগবানকে শুধু একটা কথাই বলেছিলাম যে ঠাকুর, তুমি আমাকে যখন এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছো, তুমি আমাকে দেখবে, তুমি আমাকে সুস্থ রাখবে। কিন্তু জানি না গো, সময়ের সাথে সাথে এখন এই 2 মাস আমি কি করে কাটাবো, এখনও এই 8 মাস আর 9 মাসটা আমি কি করে কাটাবো। আসলে কি বলো তো, হয়তো তোমরা অনেকেই আমাকে এই কমেন্টটা করো, মনে হচ্ছে যে তোমার নতুন প্রথম বাচ্চা হচ্ছে এরকম করছো। সত্যি কথা আমি তোমাদের বলছি না, এক তো এত বছর আগের কথা, দ্বিতীয় নম্বর আমার মেয়ের সময় আমি কিছু বুঝতেই পারিনি, কারণ তখন আমাকে কিচ্ছু করতে হয়নি, আমি শুধু শুয়ে বসে কাটিয়েছি। সেই সব মানে আমি কষ্টের একটা মুহূর্ত আমার মনে পড়ে না যে আমার শরীরে কোনো কষ্ট হয়েছে। কিন্তু এখন আমি বুঝতে পারছি, প্রতিটা পদেই না বুঝতে পারছি যে সত্যি মানে এই প্রেগনেন্সি জার্নিটা যারা পার করে, যাদের সংসারে করার মতো কেউ থাকে না, নিজের একার হাতের সংসার, তাদের কতটা পরিশ্রম হয়, মানে কতটা কষ্ট হয়। তো সেটাই এখন আমি বুঝি। আর শুধু যত দিন পেরাচ্ছে না তত শুধু না মানে ভয় লাগছে, জানো তো আমার। কালকেই যদি একবারে কাজ করলাম, তখন যদি আসতো একেবারে হয়ে যেত। পাখা চলছে, হ্যাঁ একটু আওয়াজ আসবে। এই সবে স্নান করে কিছুক্ষণ আগে ঘরে ঢুকলাম, তো সকালবেলাতেই আমাকে ফোন করেছিল যে এসিটা আজকে সার্ভিসিং করতে আসবে। তো এতক্ষণ আসেনি, এতক্ষণ আমি একটু শুয়েছিলাম। ওগুলো ঢাকতে না, চাদরটা খুলে পুরো খাটের মাথা দিয়ে এই অবধি ঢেকে দিতে, তাইলে এই চাদরটা তুলতে হবে না। আর ইচ্ছে হচ্ছে না, আজকে পুরো দিদি 5খানা চাদর কেচেছে, 5টা। আমরা সবাই একটা একটা করে গায়ে দিই, ওই গায়ের চাদর বিছানার চাদর মিলিয়ে 5খানা শুধু চাদরই কাচিয়েছি। আর যদি জানতাম যে আজকে আসবে, তাহলে ওখান থেকেই একটা চাদর আমি রেখে দিতাম। এখন বিছানায় যেটা পাতা আছে সেটা তুলবো না, এটাই একদম খাটের মাথার ওপর থেকে ঢাকা দেওয়া থাক, কারণ সবই তো খুলবে এসি, সব কিছু নোংরা হবে। তো সেই কারণে মেয়েকে বললাম বালিশগুলো জানলার ওপরটায় সরিয়ে দে আর এখানটায় ঢাকা দিয়ে দে। আমি এখন বসাবো রান্না। মোটেই ভেবেছিলাম, এতক্ষণ একটু শুয়েছিলাম, শরীরটা পুরো ছেড়ে দিয়েছে আজকে। তো মেয়ে যাবে এখনই ছাদে, সব চাদরগুলো শুকিয়েও গেছে। আর আমি এতক্ষণ একটু শুয়েছিলাম, এবার ভাবলাম যে রান্না বসাবো, তার মধ্যেই ফোন করলো, এখন আসছে। তো এইটা একদম রেডি টেডি করে রাখি, আসুক। মনে হচ্ছে আমার বিছানার চাদর তুলতেই হবে, কারণ এই পাশ থেকে তো পাড়িয়েই উঠবে।
থাকুক, ওই খাটের ওই পাশ থেকে তো নোংরা পড়বে, একটু থাকুক। তাও ঢেকে দিলাম, দেখি কি হয়। আসার পরে নয় দেখা যাবে। প্লাস্টিক নেই জানো তো আমার কাছে একটাও, নাহলে আমি প্লাস্টিক দিয়ে সুন্দর করে ঢেকে দিতাম, কিন্তু প্লাস্টিক নেই। যাই হোক চলো, তুলতে হলে পরে আবার দুটোই তুলবো, কারণ খুব একটা নোংরা হবে না। ও কালকে আমিই কেচে দেবো ওখানে এই দুটো। দেখা যাক, এবার আসুক, দেখি এসির কি প্রবলেম হয়েছে। ওরা তো বললো সার্ভিসিং করলেই ঠিক হয়ে যাবে, তো দেখা যাক। আর আমাদের যেই দেয়ালের মধ্যে জলের দাগগুলো পড়েছে না, ওগুলো ওঠেনি। কালকে মেয়ে পরিষ্কার করেছিল কিন্তু ওঠেনি। দেখা যাক, এখনও হালকা হালকা আছে, তাই না? যতটা ছিল ততটা নেই, হালকা হালকা আছে। চলো কাগজপত্র বার করে রেডি করে রাখি, আসুক তারপর দেখাচ্ছি। ভিডিও নেওয়ার আর সুযোগ পাইনি, এত রানিংয়ে এসছে, আর 3 জন এসছে না, এসছে আর সঙ্গে সঙ্গেই মানে সব কিছু করা আরম্ভ করে দিয়েছে। আমি আর ভিডিও করতেও পারিনি। ওই দেখো 22-এ চলছে। বললাম না এতদিন একদম ঠান্ডা হচ্ছিল না, 16-তে 17-তে দিতাম, কিন্তু তাও ঘর ঠান্ডা হচ্ছে না। এটা এখন বুঝলাম যে 3 মাস বাদে বাদে এটা সার্ভিসিং করতে হয়, বলে গেল 3 মাস বাদে বাদে এটা সার্ভিসিং করতে হবে। আর করতে হবে, ওই যে ওপরে না একটা নেট মতো আছে, আমাকে খুলে দেখালো। যারা আমাদের এসিটা ফিটিং করতে এসেছিল আমাদের না বলেনি, তো এই কথাটা বলেনি, সেই কারণে আমরা জানতামও না। ওই ওপরের যেই একটা নেট মতো আছে, ওই নেটটাকে খুলে 1 মাস বাদে বাদে ওটা ধুয়ে পরিষ্কার করতে হবে, তাহলেই ওই ঠান্ডা হাওয়াটা উঠবে। নোংরা জমেছিল, 3 মাস হয়ে গেছে নোংরা জমেছিল, আমাকে খুলে দেখালো যে কতটা ওটার ভেতরে নোংরা পড়েছিল। ওগুলোকে পুরো এসিটাকে খুলে দিল, মানে কভারগুলোকে সব খুলে দিয়ে বাইরে থেকে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসলো, এনে লাগালো। আর সত্যি এখন খুব সুন্দর ঠান্ডা হাওয়া বেরাচ্ছে। বললো ওটা 1 মাস বাদে বাদে করতে, আর আমরা বছরে 2টো সার্ভিসিং পাবো, একটা হয়ে গেছে আর একটা পাবো। এর পরের থেকে মানে 3 মাস অন্তর অন্তর সার্ভিসিং করতে হবে। সার্ভিসিং করলে তাহলে এসি ভালো থাকবে। এমনি আমাদের আর কোনো সমস্যা হচ্ছিল না, ওই ওপরটা যেহেতু পুরো জ্যাম হয়ে গেছিলো, তো সেই কারণেই জলটা নিচে পড়ছিল, ওই হাওয়া হয়ে জলটা বেরাতে পারছিল না। আর কোনো সমস্যা নেই, জল আর পড়ছেও না, ওনারা চালিয়ে ঠালিয়ে দেখে গেল। আর বাইরের দিকের মেশিনও একদম ঠিকঠাক আছে, তো বললো কোনো অসুবিধা নেই। আর 1 বোতল জল ঢাললো দেখলাম, ওটা আমরা পারবো না, বলেছে ওটা আপনারা করতে যাবেনও না, ওটা যখন সার্ভিসিং 3 মাস বাদে বাদে হবে তখনই ওরা এসেই এগুলো করবে। 1 বোতল জল দিয়েছিলাম, এই এতটুকু জল আছে, আর জল ঢাললো দেখলাম। এই প্রথম, মানে কোনোদিন তো ব্যবহার করিনি, জানিও না, তাই দেখলাম জল ঢাললো। তো যাই হোক করে গেল, খুব একটা সত্যি নোংরা কিচ্ছু করেনি, কোনো নোংরা পড়েনি। সুন্দর করে এই ওই পাশ থেকেই উঠেছে, ওপরের চাদরটুকু তুলে দিলেই আমার হয়ে যাবে। ওপরের চাদরটা তুলে বিছানাটা ঝেড়ে দেবো, কারণ বাইরে ওর মানে ঘরের ভেতরে ওরা কিচ্ছু করেনি। দেখেছে, বুঝেছে যে পরিষ্কার, কিচ্ছু করেনি। বাইরে থেকে কলপাট থেকে সব ধুয়ে নিয়ে এসছে, ঘরে দাঁড়িয়েও কিছু মোছামুছি করেনি, বাইরের থেকে পরিষ্কার করে নিয়ে এসছে। ঠিক আছে, চলো এখন বন্ধই করে দেবো, এখন তো আমাদের দরকার নেই। বন্ধ করে দিয়ে বিছানাগুলো পরিষ্কার করে নিই। আর বসিয়েছি রান্না হবে। এখানে হচ্ছে থোড়, মা কালকে রাত্রিবেলায় কেটে রেখেছিল, সকালবেলা যেহেতু মা থাকবে না, তো সেই কারণে রাতেই কেটে রেখেছিল। এখানে থোড় রান্না হবে। থোড়টা কী করেছে জানো তো, ওই গ্লাস দিয়ে কুচি কুচি করে দিয়েছে। আর হবে ঝিঙে আর আলু পোস্ত, মা আলু কেটেছে, আলুটার নিচে আছে, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত হবে। আর সেদিনকে চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম অল্প, বললাম না, এই চিংড়ি মাছ দিয়ে মোচাটুকু রান্না করব। আর এখানে মা রান্না করেছে, আমি এখন এটা খেয়ে নেব। আমার জন্য ওই শিং মাছের ঝোল, একদম তেল মশলা সব ছাড়া, মনে হয় একটুখানি শুধু আদা বাটা আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে। এটা আমি ভাতের সঙ্গে খাই না, এখন গরম গরম আছে, এটা এখনই খাবো। ঠিক আছে, এই হচ্ছে শিং মাছের ঝোল। এদিকে এখন কড়াই বসিয়ে দিয়েছি, থোড় ভাজাটা বসাবো, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এখানে উচ্ছে আলু সব সেদ্ধ দেওয়া হয়ে গেছে, ভাত বসাবো। ঠিক আছে, এই রান্না করতে করতেই, আর এই যে আমাকে সেন্টার থেকে খাওয়ারও দিয়ে চলে গেছে। এখন রান্না করতে করতেই বাইরের যা জামা কাপড় আছে সেগুলো নিয়ে এসে সব ভাজ টাজ করবো, আর রান্না বান্না করে তারপরে একবার ঘর দুয়ারটা ঝেড়ে পরিষ্কার করে দেবো। বাসন কোসন আছে সবই গোছানো। বাজে দেখবে কটা, 2টো বাজে, মানে বেলা হয়ে গেছে। ওই একটু শুয়েছিলাম আর বেলা হয়ে গেছে। কেটে কুটে সব রেডি, তো 3টের মধ্যে রান্না হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে। চলো এবার রান্নাটুকু করে নিই, আর আলাদা করে রেসিপি তোমাদের দেখালাম না, রান্নাটুকু করে নিয়ে তারপরে দেখাচ্ছি। এখন সবথেকে ভয় কী লাগে জানো, রান্না করতে। এই একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেই পারি না। রান্না করতে করতে চেয়ারটা সামনে নিয়ে কতবার যে বসি তার ঠিক নেই।
ওই যে রান্নাবান্না কমপ্লিট করলাম, মা সব জামাকাপড় এনে ভাজ টাজ করে গুছিয়ে রাখলো, আর বাজে এখন 3:15। আমরা বসলাম খেতে। এই যে রান্নাবান্না সব কমপ্লিট, আলাদা করে তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই। আর সত্যি কথা বলতে এরপরে আর শরীর দেয় না, খেয়ে দিয়ে গিয়ে ওই যে শুয়ে পড়ি, ব্যাস কীভাবে যেন গোটা দিনটা কেটে যায়। তারপরে সারা সন্ধ্যে থেকে রাত অবধি শুয়ে বসেই কাটে, কারণ যেহেতু রান্নাবান্নাটা একবারে করে রাখি আর করতে হয় না। তো চলো, যতটুকু পারলাম, যেটুকুনি পারলাম সেটুকুনি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে।